বই যোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইউভাল নোয়া হারারির বই নেক্সাস। বইটির আজ তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে বইটির দ্বিতীয় অধ্যায়, অসীম সংযুক্তির গল্প। আমরা সেপিয়েন্সরা পৃথিবী শাসন করি আমাদের প্রজ্ঞার জন্য নয়, বরং আমরা একমাত্র প্রাণী যারা বড় সংখ্যায় নমনীয়ভাবে সহযোগিতা করতে পারি। আমি আমার আগের বই সেপিয়েন্স এবং হোমো ডিউসে এই ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করেছি, তবে একটি সংক্ষিপ্ত পুনরাবৃত্তি অপরিহার্য। বড় সংখ্যায় নমনীয়ভাবে সহযোগিতা করার সেপিয়েন্সের যে ক্ষমতা, অন্যান্য কিছু প্রাণীদের মধ্যেও তা আছে। কিছু সামাজিক স্তন্যপায়ী যেমন শিম্পাঞ্জি তাদের সহযোগিতায় উল্লেখযোগ্য নমনীয়তা প্রদর্শন করে, আবার কিছু সামাজিক পোকামাকড় যেমন পিঁপড়া অনেক বড় সংখ্যায় সহযোগিতা করে। কিন্তু শিম্পাঞ্জি বা পিঁপড়ার কেউই সাম্রাজ্য, ধর্ম বা ব্যবসা নেটওয়ার্ক গড়ে তোলে না। সেপিয়েন্সরা এমন কাজ করতে সক্ষম কারণ আমরা শিম্পাঞ্জিদের তুলনায় অনেক বেশি নমনীয় এবং পিঁপড়েদের থেকেও বৃহৎ সংখ্যায় একসঙ্গে সহযোগিতা করতে পারি। প্রকৃতপক্ষে সেপিয়েন্সদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। উদাহরণস্বরূপ, ক্যাথলিক গির্জায় প্রায় 1.4 বিলিয়ন সদস্য আছে। চীনের জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন, আর বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্ক প্রায় 8 বিলিয়ন সেপিয়েন্সকে সংযুক্ত করে। এটা আশ্চর্যজনক, কারণ মানুষ কয়েকশো ব্যক্তির চেয়ে বেশি মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে পারে না। কারো অনন্য চরিত্র এবং ইতিহাস জানতে এবং পারস্পরিক বিশ্বাস ও স্নেহের বন্ধন গড়ে তুলতে অনেক বছর এবং সাধারণ অভিজ্ঞতার প্রয়োজন হয়। ফলে যদি সেপিয়েন্সদের নেটওয়ার্ক শুধু ব্যক্তিগত মানুষের সম্পর্কের মাধ্যমে সংযুক্ত থাকত, তাহলে আমাদের নেটওয়ার্ক খুব ছোটই থেকে যেত। উদাহরণস্বরূপ, এটি আমাদের শিম্পাঞ্জি আত্মীয়দের মধ্যে দেখা যায়। তাদের সাধারণ একটি কমিউনিটির সদস্য সংখ্যা 20 থেকে 60 জন, এবং বিরল ক্ষেত্রেই এই সংখ্যা 150 থেকে 200 পর্যন্ত বাড়তে পারে। এটি প্রাচীন মানব প্রজাতির মধ্যেও একই রকম ছিল, যেমন নিয়ান্ডারথাল এবং প্রাচীন হোমোসেপিয়েন্স। তাদের প্রতিটি গোষ্ঠীতে কয়েক ডজন সদস্য থাকত এবং ভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে খুব কমই সহযোগিতা হতো। প্রায় 70,000 বছর আগে হোমোসেপিয়েন্স গোষ্ঠীগুলো একে অপরের সঙ্গে সহযোগিতা করার এক অসাধারণ ক্ষমতা দেখাতে শুরু করে। এর প্রমাণ পাওয়া যায় আন্তঃগোষ্ঠী বাণিজ্য ও শিল্পকলার উদ্ভব এবং আফ্রিকান মাতৃভূমি থেকে আমাদের প্রজাতির দ্রুত সমগ্র পৃথিবীতে বিস্তারের মাধ্যমে। এই সহযোগিতার মূলে ছিল আমাদের মস্তিষ্কের গঠন ও ভাষার দক্ষতার বিবর্তন, যা সেপিয়েন্সদের গল্প বলার এবং বিশ্বাস করার বিশেষ ক্ষমতা দেয়। নিয়ান্ডারথালদের মতো শুধু ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নেটওয়ার্ক গঠনের বদলে সেপিয়েন্সরা নতুন ধরনের শৃঙ্খল তৈরি করে। মানুষ থেকে গল্পের শৃঙ্খল। সহযোগিতা করার জন্য সেপিয়েন্সদের একে অপরকে চিনতে হতো না, শুধু একই গল্প জানতে হতো, আর এই একই গল্প কোটি কোটি মানুষের কাছে পরিচিত হতে পারে। এভাবে গল্প হয়ে ওঠে একটি কেন্দ্রীয় সংযোগ, যেখানে অসংখ্য মানুষ সংযুক্ত হতে পারে। উদাহরণস্বরূপ, ক্যাথলিক গির্জার 1.4 বিলিয়ন সদস্য বাইবেল এবং অন্যান্য খ্রিস্টীয় গল্প দ্বারা যুক্ত। চীনের 1.4 বিলিয়ন নাগরিক কমিউনিজম ও জাতীয়তাবাদের গল্পে সংযুক্ত, আর বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের 8 বিলিয়ন সদস্য মুদ্রা, কোম্পানি ও ব্র্যান্ডের গল্পে সংযুক্ত। এমনকি যারা ক্যারিসমেটিক নেতা হিসেবে লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেছেন, তারাও এই নিয়মের ব্যতিক্রম নন। প্রাচীন চীনা সম্রাট, মধ্যযুগীয় ক্যাথলিক পোপ বা আধুনিক কর্পোরেট নেতৃত্ব, যাকে দেখে মনে হয় যে একটা রক্তমাংসের মানুষ লক্ষ লক্ষ মানুষের সংযোগ স্থল, বাস্তবে সেই মানুষের সঙ্গে খুব কম অনুসারীরই ব্যক্তিগত সম্পর্ক ছিল। অনুসারীরা যা সংযুক্ত হয়েছে তা হলো নেতার চারপাশে গড়ে ওঠা একটা কৌশলী গল্প, আর সেই গল্পের উপরই তারা বিশ্বাস স্থাপন করেছে। ইতিহাসের অন্যতম বৃহৎ ব্যক্তিত্ব পূজার কেন্দ্রে থাকা জোসেফ স্তালিন এ বিষয়ে খুব ভালোভাবেই সচেতন ছিলেন। যখন তার সমস্যা সৃষ্টিকারী পুত্র ভাসিলি তার বিখ্যাত নাম ব্যবহার করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছিল, স্তালিন তাকে তিরস্কার করেছিলেন। কিন্তু আমিও তো একজন স্তালিন, প্রতিবাদ করে ভাসিলি।
না, তুমি স্তালিন নও, উত্তর দেন স্তালিন। তুমি স্তালিন নও এবং আমিও স্তালিন নই। স্তালিন হলো সোভিয়েত ক্ষমতা। স্তালিন সেই ব্যক্তি যাকে সংবাদপত্র এবং প্রতিকৃতিতে দেখা যায়। সেটা তুমিও নও, আমিও নই। আধুনিক যুগের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সেলিব্রিটিরাও এই ব্যাপারে একমত হবেন। অনেকেরই শতকোটি অনলাইন অনুসারী রয়েছে, যাদের সঙ্গে তারা প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকেন। কিন্তু এখানে খুব সামান্যই প্রকৃত ব্যক্তিগত সংযোগ থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো বিশেষজ্ঞদের একটি দল দ্বারা পরিচালিত হয়, আর প্রতিটি ছবি ও শব্দ পেশাদারভাবে তৈরি ও নির্বাচিত হয়, যা আজকের দিনে ব্র্যান্ড নামে পরিচিত একটি ধারণা তৈরি করে। একটি ব্র্যান্ড হলো এক ধরনের বিশেষ গল্প। কোনো পণ্যকে ব্র্যান্ড করা মানে সেই পণ্য সম্পর্কে একটি গল্প বলা, যা অনেক সময় পণ্যের প্রকৃত বৈশিষ্ট্যের সঙ্গে মিল নাও থাকতে পারে, কিন্তু তারপরও গ্রাহকরা সেই গল্পটি পণ্যের সঙ্গে যুক্ত করে ফেলে। উদাহরণস্বরূপ, গত কয়েক দশকের মধ্যে কোকা-কোলা কর্পোরেশন বিজ্ঞাপনে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে, যেখানে বারবার কোকা-কোলার গল্প বলা হয়েছে। মানুষ এতবার সেই গল্পটি শুনেছে ও দেখেছে যে তারা একটি বিশেষ স্বাদের পানীয়কে আনন্দ, সুখ এবং তারুণ্যের সঙ্গে যুক্ত করে ফেলেছে, যদিও প্রকৃতপক্ষে তা দাঁতের ক্ষয়, স্থূলতা এবং প্লাস্টিক দূষণের সঙ্গে সম্পর্কিত। এটিই হলো ব্র্যান্ডিং। স্তালিন যেমন জানতেন, ঠিক তেমনি শুধু পণ্য নয়, ব্যক্তিদেরও ব্র্যান্ড করা সম্ভব। একজন দুর্নীতিগ্রস্ত কোটিপতিকে গরিবদের রক্ষক হিসেবে ব্র্যান্ড করা যেতে পারে। একজন নির্বোধকে অপরাজেয় প্রতিভা হিসেবে উপস্থাপন করা যেতে পারে, এবং একজন গুরুকে, যিনি তার অনুসারীদের যৌন নির্যাতন করেন, পবিত্র সাধু হিসেবে ব্র্যান্ড করা যেতে পারে। মানুষ মনে করে যে তারা সেই ব্যক্তির সঙ্গে সংযুক্ত হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেই ব্যক্তির চারপাশে তৈরি হওয়া গল্পের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এবং দুইয়ের মধ্যে অনেক সময় বিরাট পার্থক্য থাকে। সে র্যামি নামে বীর কবুতরের গল্প আংশিকভাবে ছিল মার্কিন সেনাবাহিনীর পিজিয়ন সার্ভিসের জনমত বাড়ানোর জন্য চালানো এক ধরনের ব্র্যান্ডিং প্রচারণা। 2021 সালে ইতিহাসবিদ ফ্র্যাঙ্ক ব্লেজিজের একটি পুনর্বিবেচিত গবেষণায় দেখায়, সে র্যামি যে যুদ্ধক্ষেত্রে বার্তা বহন করার জন্য গুরুতর আহত হয়েছিল, সেই ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সন্দেহজনক বা অসত্য। প্রথমত, সামরিক রেকর্ডের ভিত্তিতে ব্লেজিস প্রমাণ করেন যে প্রধান কার্যালয় লস্ট ব্যাটালিয়নের সঠিক অবস্থান সম্পর্কে সে র্যামির পৌঁছানোর প্রায় 20 মিনিট আগে জানতে পেরেছিল। অর্থাৎ সে র্যামি নয়, অন্য কোনো সূত্রই ব্যাটালিয়নের ওপর নিজেদের বাহিনীর হামলা বন্ধ করেছিল। আরও গুরুত্বপূর্ণ হলো, কোনো প্রমাণ নেই যে মেজর হুইটলসির বার্তা বহনকারী কবুতরটি আসলেই সে র্যামি ছিল। সম্ভবত এটি ছিল অন্য কোনো কবুতর, আর সে র্যামি কয়েক সপ্তাহ পরে অন্য এক যুদ্ধে আহত হয়েছিল। ব্লেজিসের মতে, সে র্যামির গল্পে যে সন্দেহ এবং অসামঞ্জস্যগুলো ছিল, সেগুলো সেনাবাহিনীর প্রচারণা মূল্য এবং জনসাধারণের প্রতি এর আকর্ষণের কারণে ছাপিয়ে গিয়েছিল। বছরের পর বছর ধরে এতবার গল্পটি পুনরাবৃত্তি করা হয়েছে যে সত্য এবং কল্পনা একসঙ্গে জড়িয়ে পড়েছে। সাংবাদিক, কবি ও চলচ্চিত্র নির্মাতারা এতে অনেক রঙিন উপকরণ যোগ করেছেন, যেমন কবুতরটির একটি চোখ এবং একটি পা হারিয়েছিল এবং ডিস্টিংগুইশড সার্ভিস ক্রস সম্মাননা পেয়েছিল। 1920 এবং 1930-এর দশকে সে র্যামি বিশ্বের সবচেয়ে বিখ্যাত পাখি হয়ে ওঠে। যখন সে মারা যায়, যত্নের সঙ্গে তার সংরক্ষিত মৃতদেহটি স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রিতে প্রদর্শিত হয়, যেখানে এটি আমেরিকান দেশপ্রেমিকদের এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রবীণদের জন্য তীর্থস্থান হয়ে ওঠে। গল্পটি যতবার বলা হয়েছে, তা হারিয়ে যাওয়া ব্যাটালিয়নের বেঁচে যাওয়া ব্যক্তিদের স্মৃতিগুলোকেও আচ্ছন্ন করেছে, যারা পরে জনপ্রিয় বর্ণনাটিকে সত্য বলে মেনে নিয়েছিলেন। ব্লেজিস এখানে শেরম্যান ইগারের একটি ঘটনা উল্লেখ করেছেন, যিনি হারিয়ে যাওয়া ব্যাটালিয়নের একজন অফিসার ছিলেন। যুদ্ধের কয়েক দশক পরে তিনি তার সন্তানদের সে র্যামিকে দেখতে নিয়ে যান স্মিথসোনিয়ানে এবং বলেন, তোমরা সবাই এই কবুতরের কাছে তোমাদের জীবনের জন্য ঋণী। সত্য যাই হোক না কেন, আত্মত্যাগী সেই ডানাওয়ালা রক্ষাকর্তার গল্পটি অত্যন্ত আকর্ষণীয় ছিল। একটি আরও চরম উদাহরণ হল যিশু। 2000 বছরের গল্প বলার মধ্য দিয়ে যিশুকে এমন এক মোটা কাহিনীর আবরণে ঢেকে ফেলা হয়েছে যে তার ইতিহাসের প্রকৃত ব্যক্তিত্বকে আর উদ্ধার করা সম্ভব নয়।
প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ ভক্ত খ্রিস্টানদের জন্য আসল যিশু কাহিনীর থেকে ভিন্ন হতে পারে বলে ধারণা করাটাই ধর্মবিরোধী। যতদূর আমরা জানি, আসল যিশু ছিলেন একজন সাধারণ ইহুদি প্রচারক, যিনি কিছু সংখ্যক অনুসারী তৈরি করেছিলেন বক্তৃতা দিয়ে এবং অসুস্থদের চিকিৎসা করে। কিন্তু তার মৃত্যুর পর যিশু হয়ে উঠলেন ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ব্র্যান্ডিং প্রচারণার কেন্দ্রবিন্দু। এই অজানা প্রাদেশিক গুরুকে, যিনি তার ছোট ক্যারিয়ারে মাত্র কিছু শিষ্য সংগ্রহ করতে পেরেছিলেন এবং যিনি একজন সাধারণ অপরাধী হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, তার মৃত্যুর পর পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল সৃষ্টিকর্তার অবতার হিসেবে। যদিও যিশুর কোনো সমকালীন প্রতিকৃতি টিকে নেই এবং বাইবেলও তার চেহারা সম্পর্কে কিছু বলে না, তবুও তার কাল্পনিক চিত্রগুলো বিশ্বের সবচেয়ে পরিচিত আইকনে পরিণত হয়েছে। এটি জোর দিয়ে বলা উচিত যে যিশুর গল্প তৈরির উদ্দেশ্য মিথ্যা বলা ছিল না। সেন্ট পল, টার্টুলিয়ান, সেন্ট অগাস্টিন এবং মার্টিন লুথার কেউই কাউকে প্রতারণা করার জন্য এটা তৈরি করেননি। তারা তাদের গভীর অনুভূতি এবং আশাগুলো যিশুর চিত্রের ওপর প্রতিফলিত করেছিলেন, যেভাবে আমরা সবাই আমাদের বাবা মা, প্রেমিক বা নেতার উপর আমাদের অনুভূতিগুলো প্রতিফলিত করি। যদিও ব্র্যান্ডিং প্রচারণা মাঝে মাঝে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে করা হয়, তবে ইতিহাসের বড় বড় গল্পগুলো মূলত আবেগের প্রক্ষেপণ এবং আশার ফলাফল। প্রত্যেক প্রধান ধর্ম এবং মতবাদের উত্থানে সত্যিকার বিশ্বাসীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর যিশুর কাহিনী ইতিহাসে বদলে দিয়েছিল কারণ তা প্রচুর সংখ্যক সত্যিকার বিশ্বাসী অর্জন করেছিল। বিশ্বাসীদের আস্থা অর্জন করায় যিশুর গল্পটি ব্যক্তির চেয়ে ইতিহাসে অনেক বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। যিশু নামক ব্যক্তি তার দুই পায়ে হেঁটে গ্রামে গ্রামে যেতেন, মানুষের সঙ্গে কথা বলতেন, তাদের সঙ্গে খাবার দাবার গ্রহণ করতেন এবং অসুস্থদের গায়ে হাত রেখে তাদের চিকিৎসা করতেন। তিনি হয়তো কয়েক হাজার মানুষের জীবনে পরিবর্তন এনেছিলেন, যারা সবাই রোমান সাম্রাজ্যের এক ক্ষুদ্র প্রদেশে বাস করত। কিন্তু যিশুর কাহিনী ছড়িয়ে পড়েছিল গোটা পৃথিবী জুড়ে, প্রথমে গুজব, গল্প এবং জনশ্রুতি হিসেবে, তারপর চামড়ার উপর লেখা পাঠ্য, চিত্রকলা এবং ভাস্কর্য হিসেবে, এবং শেষে ব্লকবাস্টার সিনেমা ও ইন্টারনেট মিমের মাধ্যমে। কোটি কোটি মানুষ যিশুর গল্প শুধু শুনেছে তাই নয়, এতে বিশ্বাসও স্থাপন করেছে, যার মাধ্যমে পৃথিবীর অন্যতম বৃহৎ ও প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। এ ধরনের কাহিনীগুলোকে পূর্বে বিদ্যমান জীববৈজ্ঞানিক সম্পর্কগুলোকে প্রসারিত করার একটি উপায় হিসেবে দেখা যেতে পারে। পরিবার হলো মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। গল্পের মাধ্যমে অচেনা মানুষদের মধ্যে বিশ্বাস তৈরি করার একটি উপায় হলো তাদের একে অপরকে পরিবারের অংশ হিসেবে কল্পনা করতে উৎসাহিত করা। যিশুর কাহিনী যিশুকে মানবজাতির অভিভাবক হিসেবে উপস্থাপন করেছে, লক্ষ লক্ষ খ্রিস্টানকে ভাই বোন হিসেবে একে অপরকে দেখার আহ্বান জানিয়েছে এবং একটি যৌথ পারিবারিক স্মৃতিভাণ্ডার তৈরি করেছে। যদিও বেশিরভাগ খ্রিস্টান শেষ নৈশভোজের সময় শারীরিকভাবে উপস্থিত ছিল না, তবুও তারা এতবার এই গল্পটি শুনেছে এবং এর এত চিত্র দেখেছে যে তারা এটিকে স্মরণ করে, যা তাদের কাছে নিজেদের পরিবারের কোনো ডিনারের চেয়ে অনেক বেশি জীবন্ত মনে হয়। মজার ব্যাপার হলো, যিশুর শেষ নৈশভোজ ছিল ইহুদি নিস্তার পর্বের ভোজন, যা গসপেল অনুযায়ী যিশু তার শিষ্যদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ক্রুশবিদ্ধ হওয়ার ঠিক আগে। ইহুদি ঐতিহ্যে নিস্তার পর্বের খাবারের মূল উদ্দেশ্যই হল কৃত্রিম স্মৃতি তৈরি ও পুনর্বিন্যাস করা। প্রতি বছর নিস্তার পর্বের প্রাক্কালে ইহুদি পরিবারগুলো একত্রিত হয় এবং তাদের মিশর থেকে প্রস্থানের কথা স্মরণ করে। জ্যাকবের বংশধরেরা কিভাবে মিশরে দাসত্ব থেকে রক্ষা পেয়েছিল শুধু সেই গল্প বলার জন্য নয়, তারা যেন ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছেন, ব্যক্তিগতভাবে মিশরে কৃতদাসত্বে ভুগেছেন, তাদের চোখের সামনে সাগর বিভক্ত হয়েছে এবং তারা নিজ হাতে সিনাই পর্বতে জিহোবার কাছ থেকে 10টি আদেশ পেয়েছেন, এমন স্মৃতিও পুনর্জীবিত করে। ইহুদি ঐতিহ্য এখানে কোনো দ্বিধা রাখেনি। নিস্তার পর্বের আচারবিধির অর্থাৎ হাগ্গাদাহ পাঠ্য জোর দিয়ে বলে, প্রত্যেক প্রজন্মে একজন ব্যক্তির ওপর বাধ্যতামূলক যে সে নিজেকে এমনভাবে ভাববে যেন সে নিজেই মিশর থেকে বেরিয়ে এসেছে। কেউ যদি এই বলে আপত্তি করে যে এটি একটি গল্প মাত্র এবং তারা সত্যিই মিশর থেকে বেরিয়ে আসেনি, ইহুদি পণ্ডিতদের এর জন্য প্রস্তুত উত্তর রয়েছে। তারা দাবি করেন যে জিহোবা সমস্ত ইহুদিদের আত্মা সৃষ্টি করেছিল তাদের জন্মের অনেক আগে
এবং এই আত্মাগুলো সিনাই পর্বতে উপস্থিত ছিল। 2018 সালে ইহুদি সামাজিক মাধ্যম প্রভাবশালী সালভাদর লিডভাক তার অনলাইন অনুসারীদের বোঝান, তুমি আর আমি একসঙ্গে সেখানে ছিলাম যখন আমরা নিজেদেরকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখি যে আমরা ব্যক্তিগতভাবে মিশর থেকে বেরিয়ে এসেছি, এটি কোনো রূপক নয়। আমরা মিশর থেকে প্রস্থান কল্পনা করি না, আমরা এটি স্মরণ করি। প্রতি বছর ইহুদি দিনপঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবে লক্ষ লক্ষ ইহুদি এমন কিছু স্মরণ করার অভিনয় করে যা তারা দেখেনি এবং যা সম্ভবত কখনোই ঘটেনি। আধুনিক বহু গবেষণা ইঙ্গিত করে যে বারবার মিথ্যা স্মৃতি বলার ফলে ব্যক্তি সেটিকে সত্যিকারের স্মৃতি হিসেবে গ্রহণ করে। যখন দুই ইহুদি প্রথমবারের মতো একে অপরের সঙ্গে দেখা করে, তারা তাৎক্ষণিকভাবে অনুভব করতে পারে যে তারা একই পরিবারের অন্তর্ভুক্ত, যে তারা একসঙ্গে মিশরে দাসত্ব করেছে এবং একসঙ্গে সিনাই পর্বতে ছিল। এই শক্তিশালী বন্ধনে ইহুদি নেটওয়ার্ককে শতাব্দীর পর শতাব্দী ও মহাদেশ জুড়ে টিকিয়ে রেখেছে। ইহুদিদের নিস্তার পর্বের গল্প একটি বড় নেটওয়ার্ক তৈরি করে, যেখানে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে প্রসারিত করা হয়। এটি লক্ষ লক্ষ কল্পিত পরিবার তৈরি করে, কিন্তু গল্পগুলোর মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করার আরও বিপ্লবী পদ্ধতি আছে। ডিএনএর মতো গল্পগুলো নতুন সত্তা সৃষ্টি করতে পারে। আসলে গল্পগুলো সম্পূর্ণ নতুন একটি বাস্তবতার স্তর তৈরি করতে সক্ষম। যতদূর আমরা জানি, গল্পের আবির্ভাবের আগে মহাবিশ্বে মাত্র দুটি স্তরের বাস্তবতা ছিল। গল্পগুলো একটি তৃতীয় স্তর যুক্ত করেছে। গল্প বলার আগে বিদ্যমান দুটি বাস্তবতার স্তর ছিল: বস্তুনিষ্ঠ বাস্তবতা এবং বিষয়ভিত্তিক বাস্তবতা। বস্তুনিষ্ঠ বাস্তবতা হল পাথর, পাহাড় এবং গ্রহাণু, যাতে আমরা সচেতন থাকি বা না থাকি তবুও বিদ্যমান থাকে। উদাহরণস্বরূপ, একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমনটা আমরা নিশ্চিত জানি না, কিন্তু তা সত্ত্বেও তা বিদ্যমান আছে। অন্যদিকে বিষয়ভিত্তিক বাস্তবতা হল ব্যথা, সুখ এবং ভালোবাসা, যা বাইরের জগতে নয় বরং আমাদের ভেতরের অনুভূতিতে থাকে। অনুভূতিহীন ব্যথা একটি স্ববিরোধিতাপূর্ণ কথা। কিন্তু কিছু গল্প তৃতীয় স্তরের বাস্তবতা তৈরি করতে সক্ষম, যেমন আন্তঃবিষয়ভিত্তিক বাস্তবতা, যেখানে ব্যথার মতো বিষয়গুলো একক মনের মধ্যে থাকে। আন্তঃবিষয়ভিত্তিক বিষয়গুলো যেমন আইন, দেবতা, জাতি, কর্পোরেশন ও মুদ্রা, যা অনেকগুলো মনের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে বিদ্যমান হয়। সুনির্দিষ্টভাবে বলতে গেলে এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়া গল্পের মাধ্যমে তৈরি হয়। মানুষের মধ্যে আন্তঃবিষয়ভিত্তিক বিষয়গুলো সম্পর্কে তথ্য বিনিময় কোনো পূর্ব বিদ্যমান সত্তাকে উপস্থাপন করে না, বরং এই তথ্যের বিনিময়ে এগুলো সৃষ্টি করে। যখন আমি বলি যে আমার ব্যথা হচ্ছে, এটি বলার মাধ্যমে ব্যথা সৃষ্টি হয় না। আবার আমি যদি ব্যথা সম্পর্কে কথা বলা বন্ধ করি, তবুও ব্যথা চলে যায় না। একইভাবে আমি যদি বলি যে আমি একটি গ্রহাণু দেখেছি, এটি বলার মাধ্যমে গ্রহাণু তৈরি হয় না। গ্রহাণুটি তখনও বিদ্যমান থাকে, মানুষ এ বিষয়ে কথা বলুক বা না বলুক। কিন্তু যখন অনেক মানুষ একে অপরকে আইন, দেবতা বা মুদ্রা সম্পর্কে গল্প বলে, তখন এগুলোই এই আইন, দেবতা বা মুদ্রা তৈরি করে। যদি মানুষ এ সম্পর্কে কথা বলা বন্ধ করে, এগুলো বিলুপ্ত হয়ে যায়। আন্তঃবিষয়ভিত্তিক বিষয়গুলো তথ্যের বিনিময়ের মাধ্যমে বিদ্যমান থাকে। চলুন আরেকটু গভীরে যাই। পিৎজার ক্যালোরি মান আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করে না। একটি সাধারণ পিৎজায় প্রায় 1500 থেকে 2500 ক্যালোরি থাকে। অন্যদিকে টাকা এবং পিৎজার আর্থিক মূল্য সম্পূর্ণরূপে আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনি $1 বা একটা বিটকয়েন দিয়ে কত পিৎজা কিনতে পারেন? 2010 সালে লাস্টলো হানিয়েৎসো 2টি পিৎজা কিনেছিলেন 10,000 বিটকয়েন দিয়ে। এটি ছিল বিটকয়েন ব্যবহার করে প্রথম বাণিজ্যিক লেনদেন এবং পরবর্তীকালে জানা যায় এটা ছিল সবচেয়ে দামি পিৎজা। 2021 সালের নভেম্বরে একটি বিটকয়েনের মূল্য ছিল $69,000-এরও বেশি। তাই হানিয়েৎসের 2টি পিৎজার জন্য দেয়া বিটকয়েনের মূল্য ছিল $690 মিলিয়ন, যা দিয়ে লক্ষ লক্ষ পিৎজা কেনা সম্ভব। যখন পিৎজার ক্যালোরি মান একটি বস্তুনিষ্ঠ বাস্তবতা, যা 2010 থেকে 2021 পর্যন্ত একই ছিল, বিটকয়েনের আর্থিক মূল্য ছিল আন্তঃবিষয়ভিত্তিক বাস্তবতা, যা সেই সময়ে মানুষের বিশ্বাস এবং গল্পের উপর ভিত্তি করে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছিল। আরেকটি উদাহরণ, ধরুন আমি জিজ্ঞাসা করি, লোচ নেস দৈত্য কি আসলেই আছে? এটি বস্তুনিষ্ঠ বাস্তবতার একটি প্রশ্ন,
কিছু মানুষ বিশ্বাস করে যে ডাইনোসরের মতো প্রাণী লোচ নেস হ্রদে বাস করে। অন্যরা এই ধারণাকে কল্পনা বা ধাপ্পা বলে উড়িয়ে দেয়। বহু বছর ধরে বৈজ্ঞানিক পদ্ধতি যেমন সোনার স্ক্যান এবং ডিএনএ জরিপ ব্যবহার করে এই মতপার্থক্য সমাধানের চেষ্টা করা হয়েছে। যদি বড় প্রাণী হ্রদে বাস করে তবে তাদের সোনার স্ক্যানে ধরা পড়ার কথা এবং তার ডিএনএ চিহ্নও রেখে যাওয়ার কথা। পাওয়া প্রমাণের ভিত্তিতে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত যে লোচ নেস দৈত্যের অস্তিত্ব নেই। 2019 সালে পরিচালিত একটি ডিএনএ জরিপ 3000 প্রজাতির জিনগত উপাদান পেয়েছিল, কিন্তু কোনো দৈত্যের সন্ধান মেলেনি। বড়জোর লোচ নেসে কিছু 5 কেজির ইল থাকতে পারে। তবুও অনেক মানুষ লোচ নেস মনস্টারের অস্তিত্বে বিশ্বাস করে যেতে পারে, কিন্তু তাদের বিশ্বাস বস্তুনিষ্ঠ বাস্তবতা পরিবর্তন করতে পারে না। প্রাণীর বিপরীতে যাদের অস্তিত্বকে বস্তুগত পরীক্ষার মাধ্যমে যাচাই বা খণ্ডন করা যেতে পারে, যেমন রাষ্ট্র হলো একটি আন্তঃবিষয়ভিত্তিক সত্তা, আমরা সাধারণত এটি লক্ষ্য করি না, কারণ সবাই যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া বা ব্রাজিলের অস্তিত্বকে স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু এমন কিছু ক্ষেত্রে যখন লোকেরা কোনো রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে মতভেদ করে, তখন তার আন্তঃবিষয়ভিত্তিক প্রকৃতি সামনে আসে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত উদাহরণস্বরূপ এই বিষয়ে চারপাশে আবর্তিত হয়, কারণ কিছু মানুষ এবং সরকার ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে এবং অন্যরা ফিলিস্তিনের অস্তিত্বকে অস্বীকার করে। 2024 সালের হিসাবে ব্রাজিল এবং চীনের সরকার উভয়ই ইসরায়েল এবং ফিলিস্তিনের অস্তিত্বকে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র এবং ক্যামেরুনের সরকার শুধু ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয়, আর আলজেরিয়া এবং ইরানের সরকার শুধু ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। অন্য উদাহরণ হিসেবে কসোভো, যা 2024 সালের হিসাবে 193টি জাতিসংঘ সদস্যের মধ্যে প্রায় অর্ধেক দ্বারা স্বীকৃত। আরেকটি উদাহরণ আবখাজিয়া, যাকে প্রায় সব সরকার জর্জিয়ার সার্বভৌম অঞ্চল বলে মনে করে, তবে রাশিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, নাউরু এবং সিরিয়া এটিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। প্রকৃতপক্ষে প্রায় সব রাষ্ট্রই অন্তত সাময়িকভাবে এমন একটি পর্যায়ের মধ্য দিয়ে যায় যেখানে তাদের অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকে, বিশেষ করে স্বাধীনতার জন্য সংগ্রামের সময়। যুক্তরাষ্ট্র কি 1776 সালের 4 জুলাই অস্তিত্বে আসে, নাকি যখন অন্যান্য রাষ্ট্র যেমন ফ্রান্স এবং অবশেষে যুক্তরাজ্য তাকে স্বীকৃতি দেয় তখন? 1776 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা এবং 1783 সালের 3 সেপ্টেম্বর প্যারিস চুক্তি স্বাক্ষরের মধ্যবর্তী সময়ে জর্জ ওয়াশিংটনের মতো কিছু লোক বিশ্বাস করতেন যে যুক্তরাষ্ট্র বিদ্যমান, আর রাজা তৃতীয় জর্জের মতো অন্যরা এই ধারণাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন। রাষ্ট্রগুলোর অস্তিত্ব সম্পর্কে মতবিরোধ কোনো বস্তুনিষ্ঠ পরীক্ষার মাধ্যমে সমাধান করা যায় না, যেমন ডিএনএ জরিপ বা সোনার স্ক্যান। প্রাণীর মতো রাষ্ট্রগুলো বস্তুনিষ্ঠ বাস্তবতা নয়। আমরা যখন জিজ্ঞাসা করি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের অস্তিত্ব আছে কি না, আমরা আন্তঃবিষয়ভিত্তিক বাস্তবতার একটি প্রশ্ন তুলছি। যদি পর্যাপ্ত সংখ্যক মানুষ বিশ্বাস করে যে একটি নির্দিষ্ট রাষ্ট্র আছে, তবে তা বিদ্যমান। এরপর সেই রাষ্ট্র অন্য রাষ্ট্রের পাশাপাশি এনজিও এবং বেসরকারি কোম্পানির সঙ্গে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর করতে পারে। গল্পের সমস্ত ধরনের মধ্যে আন্তঃবিষয়ভিত্তিক বাস্তবতা তৈরি করা গল্পগুলোই বৃহৎ মানব নেটওয়ার্কের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভুয়া পারিবারিক স্মৃতিকে মস্তিষ্কে প্রথিত করা অবশ্যই সহায়ক, কিন্তু কোনো ধর্ম বা সাম্রাজ্য শক্তিশালী বিশ্বাস ছাড়া দীর্ঘস্থায়ী হয়নি। বিশ্বাস যেমন ঈশ্বরের, জাতির, আইন কোডের বা মুদ্রার। উদাহরণস্বরূপ, খ্রিস্টান গির্জার প্রতিষ্ঠার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল যে মানুষ যিশুর শেষ ভোজে কী বলেছিলেন তা স্মরণ করেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল মানুষকে বিশ্বাস করানো যে যিশু ছিলেন ঈশ্বর, কেবল অনুপ্রেরণাদায়ক রাব্বি নন। ইহুদি ধর্মের প্রতিষ্ঠার জন্য ইহুদিরা একত্রে মিশরের দাসত্ব থেকে কিভাবে পালিয়েছিল তা স্মরণ করাটা ছিল সহায়ক, কিন্তু সত্যি নির্ধারক পদক্ষেপ ছিল সকল ইহুদিকে একই ধর্মীয় আইন কোড হালাখা মানতে বাধ্য করা। আইন, দেবতা ও মুদ্রার মতো আন্তঃবিষয়ভিত্তিক বিষয়গুলো একটা নির্দিষ্ট তথ্য নেটওয়ার্কের মধ্যে অত্যন্ত শক্তিশালী, কিন্তু সেই নেটওয়ার্কের বাইরে তারা একেবারেই অর্থহীন। ধরুন, একজন ধনী ব্যক্তি তার ব্যক্তিগত জেট বিমান নিয়ে একটি নির্জন দ্বীপে বিধ্বস্ত হন এবং একটি সুটকেস ভর্তি ব্যাংক নোট ও বন্ড নিয়ে সেখানে একা থাকেন। যখন তিনি সাও পাওলো বা মুম্বাইতে ছিলেন, তখন তিনি এই কাগজপত্র ব্যবহার করে মানুষকে তার জন্য খাদ্য, বস্ত্র
সুরক্ষা এবং একটি ব্যক্তিগত জেট নির্মাণে রাজি করাতে পারতেন। কিন্তু একবার তিনি আমাদের তথ্য নেটওয়ার্কের অন্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তার ব্যাংকনোট এবং বন্ড তৎক্ষণাৎ মূল্যহীন হয়ে যায়। তিনি সেগুলো ব্যবহার করে দ্বীপের বানরদের দিয়ে নিজের জন্য খাবার সংগ্রহ করাতে বা একটি ভেলা নির্মাণ করাতে পারেন না। গল্পের শক্তি। মিথ্যা স্মৃতি প্রথিত করা, কল্পিত সম্পর্ক তৈরি করা বা আন্তঃবিষয়ভিত্তিক বাস্তবতা নির্মাণের মাধ্যমে গল্পগুলো বৃহৎ মানব নেটওয়ার্ক তৈরি করেছিল। এই নেটওয়ার্কগুলো পাল্টে দিয়েছিল বিশ্বের ক্ষমতার ভারসাম্য। গল্পভিত্তিক নেটওয়ার্কগুলো হোমোসেপিয়েন্সকে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী করে তুলেছিল, যা তাকে শুধু সিংহ এবং ম্যামথের উপর নয়, অন্যান্য প্রাচীন মানব প্রজাতি যেমন নিয়ান্ডারথালদের ওপরেও এক গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছিল। নিয়ান্ডারথালরা ছোট ছোট বিচ্ছিন্ন দলে বাস করত এবং যতদূর আমরা জানি বিভিন্ন দল পরস্পরের সঙ্গে খুব কমই বা সামান্যই সহযোগিতা করত, যদি তা আদৌ করত। পাথর যুগের সেপিয়েন্সরাও কয়েক ডজন সদস্যের ছোট দলে বাস করত, কিন্তু গল্প বলার উদ্ভাবের পর সেপিয়েন্স দলগুলো আর বিচ্ছিন্নভাবে বসবাস করত না। দলগুলো পবিত্র পূর্বপুরুষ, টোটেম প্রাণী এবং রক্ষাকর্তা আত্মার মতো বিষয়গুলোর গল্পের মাধ্যমে সংযুক্ত ছিল। গল্প এবং আন্তঃবিষয়ভিত্তিক বাস্তবতা ভাগাভাগি করা দলগুলো একটি গোত্র গঠন করত। প্রতিটি গোত্র ছিল শত শত বা এমনকি হাজার হাজার ব্যক্তিকে সংযুক্ত করা একটি নেটওয়ার্ক। সংঘাতের সময় বড় গোত্রের অংশ হওয়ার একটি সুস্পষ্ট সুবিধা ছিল। 500 সেপিয়েন্স সহজেই 50 নিয়ান্ডারথালকে পরাজিত করতে পারত। তবে গোত্রীয় নেটওয়ার্কের আরও অনেক সুবিধা ছিল। যদি আমরা 50 জনের একটি বিচ্ছিন্ন দলে বাস করি এবং আমাদের এলাকায় একটি ভয়াবহ খরা দেখা দেয়, তবে আমাদের অনেকেই অনাহারে মারা যেতে পারে। যদি আমরা অন্য কোথাও স্থানান্তর করার চেষ্টা করি, তাহলে শত্রু দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে এবং অচেনা এলাকায় খাদ্য, পানি এবং সরঞ্জাম তৈরির জন্য চকমকি পাথর খুঁজে পাওয়াও কঠিন হবে। তবে যদি আমাদের দলটি একটি গোত্রীয় নেটওয়ার্কের অংশ হয়, তাহলে প্রয়োজনে আমাদের মধ্যে কিছু সদস্য দূরের বন্ধুদের সঙ্গে গিয়ে থাকতে পারবে। যদি আমাদের যৌথ গোত্রীয় পরিচয় যথেষ্ট শক্তিশালী হয়, তবে তারা আমাদের স্বাগত জানাবে এবং স্থানীয় বিপদ ও সুযোগ সম্পর্কে শিখিয়ে দেবে। 1-2 দশক পর আমরা একইভাবে প্রতিদান দিতে পারি। এভাবে গোত্রীয় নেটওয়ার্ক একটি বীমা নীতির মতো কাজ করত। এটি ঝুঁকি কমিয়ে দিয়ে তা আরও অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিত। শান্ত সময়েও সেপিয়েন্সরা একটি ছোট দলের কয়েক ডজন সদস্যের সঙ্গে নয়, বরং পুরো গোত্রীয় নেটওয়ার্কের সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে বিশাল উপকার পেতে পারত। যদি গোত্রের কোনো দল বর্ষার ফলা তৈরির একটি উন্নততর পদ্ধতি আবিষ্কার করে, কিছু বিরল ঔষধি ভেষজ দিয়ে ক্ষত নিরাময়ের উপায় শিখে, কাপড় সেলাই করার জন্য একটি সূচ আবিষ্কার করে, সেই জ্ঞানটি দ্রুত অন্য দলগুলোর কাছে পৌঁছে যেতে পারত। যদিও ব্যক্তিগতভাবে সেপিয়েন্সরা নিয়ান্ডারথালদের চেয়ে বুদ্ধিমান ছিল না, তবে 500 সেপিয়েন্স একসঙ্গে 50 নিয়ান্ডারথালের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিল। এই সমস্ত কিছুই গল্পের মাধ্যমে সম্ভব হয়েছিল। গল্পের শক্তি প্রায়ই উপেক্ষিত হয় বা বস্তুবাদী ইতিহাস ব্যাখ্যায় অস্বীকার করা হয়। বিশেষ করে মার্ক্সবাদীরা গল্পগুলোকে কেবলমাত্র ক্ষমতার সম্পর্ক এবং বস্তুগত স্বার্থের আড়াল হিসেবে দেখে। মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী মানুষ সবসময় তাদের বাস্তব বস্তুগত স্বার্থ দ্বারা প্রভাবিত হয় এবং শুধু এই স্বার্থগুলোকে আড়াল করতে ও প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে গল্পের আশ্রয় নেয়। উদাহরণস্বরূপ, এই দৃষ্টিভঙ্গিতে ক্রুসেড, প্রথম বিশ্বযুদ্ধ এবং ইরাক যুদ্ধ সবগুলোই ক্ষমতাশালী অভিজাতদের অর্থনৈতিক স্বার্থের জন্য লড়াই করা হয়েছিল, ধর্মীয়, জাতীয়তাবাদী বা উদার আদর্শের জন্য নয়। এসব যুদ্ধ বুঝতে হলে ঈশ্বর, দেশপ্রেম বা গণতন্ত্র সম্পর্কে মিথোলজিক্যাল মুখোশগুলোকে সরিয়ে রেখে ক্ষমতার সম্পর্কগুলোকে নগ্নভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি শুধু নৈতিকতাবাদী নয়, বরং ভুলও। যদিও বস্তুবাদী স্বার্থ নিঃসন্দেহে ক্রুসেড, প্রথম বিশ্বযুদ্ধ, ইরাক যুদ্ধ এবং অন্যান্য অনেক মানব সংঘর্ষে একটি ভূমিকা পালন করেছিল, তা এই অর্থে নয় যে ধর্মীয়, জাতীয়তাবাদী এবং উদার আদর্শগুলোর কোনো ভূমিকা ছিল না। তদুপরি শুধু বাস্তববাদী, বস্তুবাদী স্বার্থগুলো প্রতিদ্বন্দ্বী শিবিরগুলোর পরিচয় ব্যাখ্যা করতে পারে না। কেন দ্বাদশ শতকে ফ্রান্স, জার্মানি ও ইতালির জমিদার এবং বণিকরা একত্রিত হয়ে লেভান্তের অঞ্চল এবং বাণিজ্য পথগুলো দখল করতে চেয়েছিল?
ফ্রান্স এবং উত্তর আফ্রিকার জমিদার এবং বণিকরা কেন ইতালিকে দখল করতে চায়নি এবং কেন ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইরাকের তেল ক্ষেত্রগুলো দখল করতে চেয়েছিল, নরওয়ের গ্যাস ক্ষেত্র নয়? শুধু বস্তুবাদী চিন্তা দিয়ে কি এটা ব্যাখ্যা করা সম্ভব, মানুষের ধর্মীয় এবং মতাদর্শগত বিশ্বাসগুলোকে উপেক্ষা করে? প্রকৃতপক্ষে বৃহৎ পরিসরের মানব গোষ্ঠীগুলোর মধ্যে সমস্ত সম্পর্কই গল্পের মাধ্যমে আকার পায়, কারণ এই গোষ্ঠীগুলোর পরিচয় নিজেই গল্পের দ্বারা সংজ্ঞায়িত হয়। কে ব্রিটিশ, আমেরিকান, নরওয়েজিয়ান বা ইরাকি, এই বিষয়ে কোনো বস্তুগত সংজ্ঞা নেই। এই সমস্ত পরিচয় জাতীয় ও ধর্মীয় মিথগুলোর দ্বারা গঠিত হয়, যা ক্রমাগত চ্যালেঞ্জ এবং পুনর্বিন্যাসের মুখোমুখি হয়। মার্ক্সবাদীরা দাবি করতে পারে যে বৃহৎ গোষ্ঠীগুলোতে বস্তুগত পরিচয় এবং স্বার্থ রয়েছে যা গল্পের ওপর নির্ভরশীল নয়। যদি তাই হয়, তবে কেন শুধু মানবজাতির মধ্যেই বড় বড় গোষ্ঠী যেমন গোত্র, জাতি এবং ধর্ম রয়েছে, যেখানে শিম্পাঞ্জিদের মধ্যে এগুলোর অভাব? শেষ পর্যন্ত শিম্পাঞ্জিরা মানুষের সমস্ত বস্তুগত স্বার্থের অংশীদার। তাদেরও পান করতে, খেতে এবং রোগ থেকে নিজেদের রক্ষা করতে হয়। তাদেরও যৌনতা এবং সামাজিক ক্ষমতার প্রয়োজন। কিন্তু শিম্পাঞ্জিরা বড় গোষ্ঠী বজায় রাখতে পারে না, কারণ তারা সেই ধরনের গল্প তৈরি করতে সক্ষম নয় যা এই ধরনের গোষ্ঠীকে সংযুক্ত করে এবং তাদের পরিচয় ও স্বার্থ সংজ্ঞায়িত করে। মার্ক্সবাদী চিন্তার বিপরীতে ইতিহাসে বৃহৎ পরিসরের পরিচয় এবং স্বার্থ সর্বদাই আন্তঃবিষয়ভিত্তিক। এগুলো কখনোই বস্তুগত নয়। এটা ভালো খবর। যদি ইতিহাস শুধু বস্তুগত স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্ব দ্বারা রচিত হতো, তাহলে যারা আমাদের সঙ্গে একমত নন তাদের সঙ্গে কথা বলার কোনো মানেই থাকতো না। যে কোনো দ্বন্দ্ব শেষ পর্যন্ত বস্তুগত ক্ষমতার সম্পর্কের ফলাফল হতো, যা শুধু সংলাপের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হতো না। বিশেষ করে সুবিধাভোগী লোকজন যদি তাদের সুবিধাকে সুরক্ষিত করে এমন বিষয়গুলোই দেখতে পায় এবং বিশ্বাস করে, তবে তাদের এই সুবিধা ছেড়ে দেওয়ার জন্য সহিংসতা ছাড়া আর কিভাবে তাদের বিশ্বাস পরিবর্তন করা সম্ভব? তবে ভাগ্যক্রমে যেহেতু ইতিহাস আন্তঃবিষয়ভিত্তিক গল্পগুলোর মাধ্যমে গঠিত হয়, কখনো কখনো আমরা সংঘর্ষ এড়াতে এবং শান্তি স্থাপন করতে পারি মানুষের সঙ্গে কথা বলে, তাদের এবং আমাদের বিশ্বাস করা গল্পগুলো পরিবর্তন করে বা এমন একটি নতুন গল্প তৈরি করে যা সবাই গ্রহণ করতে পারে। উদাহরণ হিসেবে নিচ্ছি নাৎজিবাদের উত্থানকে। এমন অনেক বস্তুগত স্বার্থ ছিল যা লক্ষ লক্ষ জার্মানদের হিটলারকে সমর্থন করতে চালিত করেছিল। যদি ১৯৩০-এর দশকের শুরুর অর্থনৈতিক সংকট না হতো, তবে নাৎজিরা সম্ভবত ক্ষমতায় আসতে পারত না। তবে এটা ভাবা ভুল হবে যে তৃতীয় রাইখ ছিল অন্তর্নিহিত ক্ষমতার সম্পর্ক এবং বস্তুগত স্বার্থের অপরিহার্য ফল। হিটলার ১৯৩৩ সালে নির্বাচনে জয়লাভ করেছিলেন, কারণ অর্থনৈতিক সংকটের সময় লক্ষ লক্ষ জার্মান নাৎজি গল্পের ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন বিকল্প গল্পগুলোর বদলে। এটি জার্মানদের বস্তুগত স্বার্থ অনুসরণ করার এবং তাদের সুবিধা রক্ষার অনিবার্য ফল ছিল না। এটা মর্মান্তিক ভুল ছিল। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটা একটা ভুল ছিল এবং জার্মানরা আরও ভালো গল্প বেছে নিতে পারত, কারণ আমরা জানি এরপর কী ঘটেছিল। ১২ বছরের নাৎজি শাসন জার্মানদের বস্তুগত স্বার্থ রক্ষা করেনি। নাৎজিবাদ জার্মানির ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। পরবর্তীকালে যখন জার্মানরা উদার গণতন্ত্র গ্রহণ করেছিল, এটা তাদের জীবনে স্থায়ী উন্নতি নিয়ে আসে। জার্মানরা কি নাৎজি পরীক্ষার ব্যর্থতা এড়িয়ে এবং ১৯৩০-এর দশকের শুরুতেই উদার গণতন্ত্রের ওপর বিশ্বাস রাখতে পারত না? এই বইয়ের অবস্থান হলো তারা তা পারত। ইতিহাস প্রায়ই পূর্ব নির্ধারিত ক্ষমতার সম্পর্কের মাধ্যমে গঠিত হয় না, বরং এটি মর্মান্তিক ভুলের ফল যা মুগ্ধকর কিন্তু ক্ষতিকর গল্পগুলোতে বিশ্বাস করার কারণে ঘটে। উচ্চতর মিথ্যা। গল্পের কেন্দ্রীয়তা আমাদের প্রজাতির শক্তির বিষয়ে একটা মৌলিক সত্য উন্মোচন করে এবং এটা ব্যাখ্যা করে কেন ক্ষমতা সবসময় জ্ঞানের সঙ্গে যুক্ত হয় না। তথ্য সম্পর্কে একটা সরল ধারণা বলে যে তথ্য সত্যের দিকে নিয়ে যায় এবং সত্য জানলে মানুষ শক্তি ও জ্ঞান দুইই অর্জন করতে পারে। এটা শুনতে আশ্বাসজনক মনে হয়। এর মানে দাঁড়ায় যারা সত্যকে উপেক্ষা করে তারা খুব একটা ক্ষমতাশালী হবে না, আর যারা সত্যকে সম্মান করে
তারা ক্ষমতা অর্জন করলেও তাদের সেই ক্ষমতা জ্ঞানের দ্বারা সংযত হবে। উদাহরণস্বরূপ, যারা মানব জীববিজ্ঞানের সত্য সম্পর্কে অজ্ঞাত, তারা বর্ণবাদী মিথের প্রতি বিশ্বাস রাখলেও শক্তিশালী ওষুধ বা জীবাণু অস্ত্র তৈরি করতে পারবে না, যেখানে জীববিজ্ঞানের প্রকৃত জ্ঞানীরা এসব তৈরির ক্ষমতা অর্জন করবে। কিন্তু সেই শক্তি বর্ণবাদী মতাদর্শের সেবায় ব্যবহৃত হবে না। যদি সত্যি এটি ঘটত, তবে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারতাম, এই বিশ্বাস করে যে আমাদের প্রেসিডেন্ট, ধর্মীয় নেতারা এবং সিইওরা জ্ঞানী এবং সৎ। একজন রাজনীতিবিদ, একটি আন্দোলন বা দেশ হয়তো কখনো মিথ্যা ও প্রতারণার মাধ্যমে অগ্রগতি অর্জন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা আত্মধ্বংসী কৌশল। দুর্ভাগ্যজনকভাবে এটা সেই পৃথিবী নয় যেখানে আমরা বাস করি। ইতিহাসে ক্ষমতা আংশিকভাবে সত্য জানার উপর নির্ভর করে, তবে এটা বিপুল সংখ্যক মানুষের মধ্যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা থেকেও আসে। ধরুন, আপনি একটা পরমাণু বোমা তৈরি করতে চান। সফল হতে হলে আপনাকে অবশ্যই পদার্থবিজ্ঞানের কিছু সঠিক জ্ঞান থাকতে হবে। তবে আপনাকে আরও অনেক লোককে ইউরেনিয়াম আকরিক খনন, পারমাণবিক চুল্লি তৈরি এবং নির্মাণ শ্রমিক, খনি শ্রমিক ও পদার্থবিদদের খাবারের যোগান দিতে হবে। ম্যানহাটন প্রকল্পে সরাসরি প্রায় 1,30,000 জন লোক কাজ করেছিল, যেখানে আরও লক্ষ লক্ষ লোক তাদের সমর্থন করতে কাজ করেছিল। রবার্ট ওপেনহাইমার তার সমীকরণে নিজেকে নিবেদিত করতে পেরেছিলেন, কারণ তিনি কানাডার উত্তরের এলদোরাডো খনি এবং বেলজিয়ান কঙ্গোর সিঙ্কো লোবোয়ে খনিতে ইউরেনিয়াম উত্তোলনকারী হাজার হাজার খনি শ্রমিকের ওপর নির্ভর করেছিলেন। এছাড়াও সেই কৃষকদের কথা না বললেই নয়, যারা তার মধ্যাহ্ন ভোজের জন্য আলু চাষ করেছিলেন। যদি আপনি একটা পরমাণু বোমা তৈরি করতে চান, তবে আপনাকে লক্ষ লক্ষ মানুষকে একসঙ্গে কাজ করানোর উপায় খুঁজে বের করতে হবে। মানবজাতির সব উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পেই এই বাস্তবতা প্রযোজ্য। পাথর যুগের একটি দল যদি একটি ম্যামথ শিকার করতে যেত, তবে অবশ্যই তাদের কিছু বাস্তব তথ্য জানা প্রয়োজন। যদি তারা মনে করত যে তারা মন্ত্র পাঠের মাধ্যমে ম্যামথকে হত্যা করতে পারবে, তবে তাদের শিকার অভিযান ব্যর্থ হতো। কিন্তু ম্যামথ সম্পর্কে সত্য জানা যথেষ্ট ছিল না। শিকারীদের মৃত্যু ঝুঁকি নিতে হতো এবং প্রচণ্ড সাহস দেখাতে হতো। যদি তারা বিশ্বাস করত যে একটা নির্দিষ্ট মন্ত্র মৃত শিকারীদের জন্য একটা উত্তম পরকালের নিশ্চয়তা দিচ্ছে, তবে তাদের শিকারের সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যেত। এমনকি যদি সেই মন্ত্র মৃত শিকারীদের কোনো উপকার নাও করত, তবে জীবিত শিকারীদের সাহস এবং একতা শক্তিশালী করার মাধ্যমে এটি শিকারের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখত। আপনি যদি একটি বোমা তৈরি করতে চান এবং পদার্থবিজ্ঞানের সত্যকে উপেক্ষা করেন, তাহলে বোমাটা বিস্ফোরিত হবে না। কিন্তু যদি আপনি একটা মতাদর্শ তৈরি করেন এবং সত্যকে উপেক্ষা করেন, তবুও সেই মতাদর্শ বিস্ফোরণ ঘটাতে পারে। যদিও ক্ষমতা সত্য এবং শৃঙ্খলার ওপর নির্ভর করে, সাধারণত যারা মতাদর্শ তৈরি করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে জানে, তারা বোমা বানানো বা ম্যামথ শিকারে পারদর্শীদের নির্দেশ দেয়। রবার্ট ওপেনহাইমার মেনে চলতেন ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্টের কথা, উল্টোটা নয়। একইভাবে ওয়ার্নার হাইজেনবার্গ অ্যাডলফ হিটলারের নির্দেশ মেনে চলতেন। ইগোর কুরচাতভ জোসেফ স্তালিনের প্রতি অনুগত ছিলেন এবং আধুনিক ইরানে পরমাণু বিজ্ঞানীরা শিয়া ধর্মতত্ত্ব বিশেষজ্ঞদের নির্দেশনা অনুসরণ করেন। যারা শীর্ষে থাকে তারা যা জানে, যা পারমাণবিক পদার্থবিদরা সবসময় উপলব্ধি করেন না, তা হলো মহাবিশ্ব সম্পর্কে সত্য বলাটা বড় সংখ্যক মানুষের মধ্যে শৃঙ্খলা তৈরি করার সবচেয়ে কার্যকর উপায় নয়। সত্যি কথা হলো E=mc² এবং এটি মহাবিশ্বের অনেক কিছু ব্যাখ্যা করে। কিন্তু E=mc² জানলেই রাজনৈতিক মতপার্থক্য দূর হয় না বা মানুষকে কোনো সাধারণ লক্ষ্যের জন্য ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে না। বরং মানবিক নেটওয়ার্কগুলোকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য প্রায় কল্পিত গল্পগুলো কার্যকরী হয়, বিশেষ করে সেই গল্পগুলো যা দেবতা, টাকা এবং জাতির মতো আন্তর্বিষয়ক বিষয়গুলোর উপর ভিত্তি করে। মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কল্পকাহিনী সত্যের তুলনায় দুটি সহজাত সুবিধা উপভোগ করে। প্রথমত, কল্পকাহিনীকে আমরা যতটা ইচ্ছা সহজ করে তুলতে পারি, কিন্তু সত্যটি সাধারণত জটিল হয়ে থাকে, কারণ এর উপস্থাপন করা বাস্তবিক জটিল। ধরুন, কোনো জাতির সত্যের বিষয়টি, এটি বোঝা কঠিন যে জাতি একটি আন্তর্বিষয়ক সত্তা, যা কেবল আমাদের সম্মিলিত কল্পনায়ই বিদ্যমান। রাজনীতিবিদদের বক্তৃতায় খুব কমই এসব কথা শোনা যায়। বরং আমাদের জাতি হলো ঈশ্বরের বেছে নেওয়া মানুষ,
যাদের স্রষ্টা একটা বিশেষ মিশনের দায়িত্ব দিয়েছেন। এই সহজ কাহিনী বিশ্বাস করানো অনেক সহজ। এটি বিভিন্ন দেশের অসংখ্য রাজনীতিবিদ পুনরাবৃত্তি করে বলেছেন, ইসরায়েল থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া পর্যন্ত। দ্বিতীয়ত, সত্য প্রায়ই বেদনাদায়ক ও বিরক্তিকর। যদি আমরা এটাকে আরও স্বস্তিদায়ক বা প্রশংসনীয় করতে চাই, তবে এটি আর সত্য থাকবে না। অন্যদিকে কল্পকাহিনী অত্যন্ত নমনীয়। প্রতিটি জাতির ইতিহাসে কিছু অন্ধকার অধ্যায় রয়েছে, যা নাগরিকরা স্বীকার করতে বা স্মরণ করতে চায় না। কোনো ইসরায়েলি রাজনীতিবিদ যদি তার নির্বাচনী বক্তৃতায় ইসরায়েলি দখলদারিত্ব দ্বারা ফিলিস্তিনি বেসামরিকদের ওপর আরোপিত দুর্দশার বিবরণ দেন, তাহলে তিনি খুব বেশি ভোট পাবেন না। এর বিপরীতে যে রাজনীতিবিদ অসুবিধাজনক তথ্যগুলো উপেক্ষা করে ইহুদি অতীতের গৌরবময় মুহূর্তগুলোর উপর মনোযোগ নিবদ্ধ করে এবং প্রয়োজন মতো বাস্তবতা অলঙ্কৃত করে একটি জাতীয় কাহিনী তৈরি করেন, তিনি সম্ভবত ক্ষমতার শীর্ষে পৌঁছাবেন। এটি শুধু ইসরায়েলের ক্ষেত্রেই নয়, সমস্ত দেশের ক্ষেত্রেই সত্য। কজন ইতালীয় বা ভারতীয় তাদের জাতি সম্পর্কে নির্মল সত্য জানতে চায়? বৈজ্ঞানিক অগ্রগতির জন্যে, এবং এটি একটি প্রশংসনীয় আধ্যাত্মিক অনুশীলন হিসেবে কঠোরভাবে সত্যের প্রতি আনুগত্য অপরিহার্য, তবে এটি একটি সফল রাজনৈতিক কৌশল নয়। প্লেটো তার গ্রন্থ রিপাবলিকে কল্পনা করেছিলেন যে তার ইউটোপিয়ান রাষ্ট্রের সংবিধানের ভিত্তি হবে উচ্চ আদর্শের মিথ্যা বা একটি কাল্পনিক কাহিনী। এই কাহিনী সমাজের শ্রেণীবিন্যাস এবং শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের আনুগত্য নিশ্চিত করবে। প্লেটো লিখেছিলেন, নাগরিকদের জানানো উচিত যে তারা সকলেই মাটির সন্তান, ভূমি তাদের মা, এবং সেই কারণে তাদের মাতৃভূমির প্রতি পুত্রসম আনুগত্য থাকা উচিত। এছাড়াও তাদের বলা উচিত যে তারা যখন জন্মগ্রহণ করে তখন দেবতারা তাদের শরীরে বিভিন্ন ধাতু, স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ ও লোহা মিশিয়ে দেন, যা স্বর্ণের শাসক এবং ব্রোঞ্জের সেবকদের মধ্যে একটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাসকে ন্যায্যতা দেয়। যদিও প্লেটের ইউটোপিয় কখনো বাস্তবায়িত হয়নি, যুগে যুগে বিভিন্ন রাষ্ট্র এই ধরনের মহৎ মিথ্যার বিভিন্ন রূপ তাদের বাসিন্দাদের বলে আসছে। তবে প্লেটোর উচ্চ আদর্শের মিথ্যা থাকা সত্ত্বেও এটা ধারণা করা উচিত নয় যে সব রাজনীতিবিদ মিথ্যাবাদী বা সব জাতীয় ইতিহাস প্রতারণামূলক। সত্য বলা আর মিথ্যা বলার মধ্যে একটা তৃতীয় বিকল্পও রয়েছে। একটি কাল্পনিক গল্প বলা তখনই মিথ্যাচার যখন আপনি এটি বাস্তবতার সত্য উপস্থাপন হিসেবে দেখানোর ভান করেন। তবে আপনি যখন এমন কোনো ভান না করে স্বীকার করেন যে আপনি পূর্ব প্রচলিত কোনো বস্তুগত বাস্তবতার প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন না, বরং একটি নতুন আন্তর্বিষয়ক বাস্তবতা তৈরি করার চেষ্টা করছেন, তখন এটি মিথ্যা বলা হয় না। উদাহরণস্বরূপ, 1787 সালের 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধান পরিষদ মার্কিন সংবিধানে স্বাক্ষর করে, যা 1789 সালে কার্যকর হয়। সংবিধান কোনো পূর্ব প্রচলিত সত্য প্রকাশ করেনি, কিন্তু এটিও মিথ্যা ছিল না। প্লেটোর সুপারিশকে প্রত্যাখ্যান করে সংবিধানের রচয়িতারা এর উৎস সম্পর্কে কাউকে প্রতারিত করেননি। তারা দাবি করেননি যে এটা স্বর্গ থেকে এসেছে বা কোনো দেবতার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, বরং তারা স্বীকার করেছেন যে এটি একজন মানুষের তৈরি অত্যন্ত সৃজনশীল আইনি রচনা। সংবিধানের শুরুতেই লেখা, আমেরিকার জনগণ, আমাদের নিজেদের উদ্দেশ্যে একটি আরও পূর্ণাঙ্গ ঐক্য গড়ে তোলার জন্য এই সংবিধান প্রতিষ্ঠা করি। সংবিধান একটি মানবসৃষ্ট আইনি রচনা হিসেবে স্বীকার করার পরেও এটি একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলতে সক্ষম হয়েছে। এটি 2 শতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন ধর্ম, জাতি এবং সংস্কৃতির মধ্যে একটি বিস্ময়কর মাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে পেরেছে। মার্কিন সংবিধান এমনভাবে কাজ করেছে যেন এটি কোনো কিছুর প্রতিনিধিত্ব করার দাবি না করেও অসংখ্য মানুষকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করতে পেরেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা এবং ন্যায়বিচার বা ন্যায্যতার মধ্যে পার্থক্য আছে। মার্কিন সংবিধান দ্বারা সৃষ্ট এবং রক্ষিত শৃঙ্খলা দাসত্ব, নারীদের অধীনতা, আদিবাসীদের উচ্ছেদ এবং চরম অর্থনৈতিক বৈষম্যকে স্বীকৃতি দিয়েছিল। মার্কিন সংবিধানের বিশেষত্ব ছিল এটি মানবসৃষ্ট আইনি রচনা হিসেবে নিজের স্বীকৃতির মাধ্যমে এর অবিচার সংশোধন করার জন্য সংশোধন করার উপায় বলে দিয়েছিল। সংবিধানের ধারা 5 এর মাধ্যমে লোকেরা যে কোনো সংশোধনী প্রস্তাব করতে এবং অনুমোদন করতে পারে, যা এই সংবিধানের অংশ হিসাবে বৈধ হবে। সংবিধান লেখার 1 শতাব্দীরও কম সময় পরে
ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দাস প্রথা বিলোপ করা হয়। মার্কিন সংবিধান তার নিজস্ব কাল্পনিক প্রকৃতি স্বীকার করায় অন্য অনেক ধর্মীয় ও রাজনৈতিক কাহিনীর চেয়ে একেবারেই আলাদা ছিল, যেমনটা 10 আদেশের ক্ষেত্রে দেখা যায়। মার্কিন সংবিধানের মতোই 10 আদেশও দাসত্বকে অনুমোদন করেছিল। উদাহরণস্বরূপ 10ম আদেশে বলা হয়েছে, তুমি তোমার প্রতিবেশীর বাড়ির লোভ করবে না, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর কিংবা তার পুরুষ দাস বা নারী দাসের প্রতি লোভ করবে না। যাত্রা পুস্তক 20:17। এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর দাসত্বের বিষয়ে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপত্তি করেন কেবল তখনই যখন কেউ অন্যের দাস-দাসীদের প্রতি লোভ করে। তবে মার্কিন সংবিধানের বিপরীতে 10 আদেশ কোনো সংশোধনী প্রক্রিয়া সরবরাহ করেনি। 10 আদেশে কোনো 11তম আদেশ নেই যা বলে তুমি 2/3 ভোটে আদেশগুলো সংশোধন করতে পারবে। এই দুটি টেক্সটের মধ্যে এই গুরুত্বপূর্ণ পার্থক্য তাদের প্রাথমিক বাক্যাংশ থেকেই স্পষ্ট। মার্কিন সংবিধান শুরু হয় আমেরিকার জনগণ বলে, যা এর মানবিক উৎপত্তি স্বীকার করে এবং মানুষকে এটি সংশোধন করার ক্ষমতা দেয়। অন্যদিকে 10 আদেশ শুরু হয় আমি তোমাদের ঈশ্বর বলে, যা এর ঐশ্বরিক উৎপত্তির দাবি করে এবং মানুষের জন্য এটি পরিবর্তন করার সুযোগ প্রায় নিষিদ্ধ করে। এর ফলে এই বাইবেলের গ্রন্থটি আজও দাসত্বকে অনুমোদন করে। সব মানবিক রাজনৈতিক ব্যবস্থা কোনো না কোনো কল্পনার উপর ভিত্তি করে গঠিত, কিন্তু কিছু এটি স্বীকার করে আর কিছু করে না। আমাদের সামাজিক নিয়ম কানুনের উৎপত্তি সম্পর্কে সত্য বলা তা পরিবর্তন করা সহজ করে দেয়। যদি আমরা এটা তৈরি করে থাকি তাহলে আমরা এটা সংশোধনও করতে পারি, তবে এই সত্য স্বীকার করার একটা মূল্য আছে। সামাজিক নিয়মের মানবিক উৎপত্তি স্বীকার করলে সবাইকে তা মানাতে কঠিন হয়ে পড়ে। যদি আমাদের মতো মানুষেরা এটা তৈরি করে থাকে তবে কেন আমরা এটা মেনে চলব? যেহেতু ব্যাপক যোগাযোগ প্রযুক্তির অভাব ছিল, তাই 19 শতকের শেষ পর্যন্ত মানুষের মধ্যে খোলামেলা বিতর্ক করা কঠিন ছিল, যা সামাজিক নিয়ম কানুন নিয়ে বৃহত্তর মতবিনিময় তৈরি করতে পারত। শৃঙ্খলা বজায় রাখতে রাশিয়ার জার, মুসলিম খলিফা এবং চীনের স্বর্গের পুত্র দাবি করত যে সমাজের মৌলিক নিয়মগুলো স্বর্গ থেকে নেমে এসেছে এবং তা মানব সংশোধনের জন্য উন্মুক্ত নয়। 21 শতকের প্রথম দিকে অনেক রাজনৈতিক ব্যবস্থা এখনও এই ধরনের অতি মানবীয় কর্তৃত্বের দাবি করে এবং যে কোনো বিতর্কের বিরোধিতা করে যা অবাঞ্ছিত পরিবর্তন আনতে পারে। চিরস্থায়ী দ্বিধা। ইতিহাসে কল্পনার মূল ভূমিকা বুঝে নেয়ার পর তথ্য নেটওয়ার্কের একটি সম্পূর্ণ মডেল উপস্থাপন করা সম্ভব হয়, যা তথ্যের সরল দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গির পপুলিস্ট সমালোচনার বাইরে চলে যায়। সরল দৃষ্টিভঙ্গির বিপরীতে তথ্য কেবল সত্যের কাঁচামাল নয় এবং মানব তথ্য নেটওয়ার্কের লক্ষ্য শুধু সত্য আবিষ্কার করা নয়। আবার লোকরঞ্জনবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেও তথ্য শুধু একটি অস্ত্র নয়, বরং টিকে থাকতে এবং উন্নতি করতে প্রতিটি মানব তথ্য নেটওয়ার্ককে একসঙ্গে দুটি কাজ করতে হয়: সত্য আবিষ্কার করা এবং শৃঙ্খলা সৃষ্টি করা। এ মতানুসারে ইতিহাসের ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মানব তথ্য নেটওয়ার্ক দুটি ভিন্ন ধরনের দক্ষতা অর্জন করেছে। একদিকে সরল দৃষ্টিভঙ্গির প্রত্যাশা অনুযায়ী নেটওয়ার্কগুলো তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ওষুধ, ম্যামথ ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে আরও সঠিক বোঝাপড়া অর্জন করেছে। অন্যদিকে নেটওয়ার্কগুলো শুধু সত্যনিষ্ঠ বিবরণ নয়, বরং কল্পনা, খামখেয়ালিপনা, প্রচারণা এবং মাঝে মাঝে নির্ভেজাল মিথ্যার সাহায্যে বৃহৎ জনসংখ্যার মধ্যে আরও শক্তিশালী সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে শিখেছে। তথ্যের প্রাচুর্য নিজে থেকেই সত্য বা শৃঙ্খলা নিশ্চিত করে না। তথ্য ব্যবহার করে সত্য আবিষ্কার করা এবং একই সঙ্গে শৃঙ্খলা বজায় রাখা একটা জটিল প্রক্রিয়া। বিষয়টা আরও জটিল হয়ে ওঠে যখন এই দুটি প্রক্রিয়া প্রায়ই পরস্পর বিরোধী হয়ে দাঁড়ায়, কারণ প্রায়ই কল্পনার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা সহজ হয়। কখনো কখনো, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ক্ষেত্রে, কল্পকাহিনীগুলো তাদের কল্পনামূলক প্রকৃতি স্বীকার করে, তবে বেশিরভাগ সময় তা অস্বীকার করা হয়। উদাহরণস্বরূপ, ধর্মগুলো সর্বদা নিজেদেরকে একটা নির্দিষ্ট এবং চিরন্তন সত্য বলে দাবি করে, অর্থাৎ মানুষের দ্বারা উদ্ভাবিত কল্পনা নয়। এমন ক্ষেত্রে সত্যের সন্ধান সমাজের শৃঙ্খলার ভিত্তিকে হুমকির মুখে ফেলে। অনেক সমাজ তাদের জনগণকে তাদের প্রকৃত উৎস সম্পর্কে অজ্ঞ থাকতে বাধ্য করে। অজ্ঞতাই শক্তি। তাহলে যখন মানুষ সত্যের খুব কাছাকাছি পৌঁছে যায় তখন কি ঘটে?
যখন একই তথ্য একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে উন্মোচন করে এবং সেই সঙ্গে সমাজের সংহতি ধরে রাখা মহান মিথ্যাকে ধ্বংস করে দেয়, তখন কি হয়? এমন পরিস্থিতিতে সমাজ প্রায়ই শৃঙ্খলা রক্ষার জন্য সত্যের অনুসন্ধানে সীমাবদ্ধতা আরোপ করে। এর একটা সুস্পষ্ট উদাহরণ হল ডারউইনের বিবর্তন তত্ত্ব। বিবর্তনকে বোঝা আমাদের প্রজাতির উৎস এবং জীববিজ্ঞান সম্পর্কে গভীরতর জ্ঞান দেয়, কিন্তু এটা অনেক সমাজের কেন্দ্রীয় মিথগুলোকেও হুমকির মুখে ফেলে, যা শৃঙ্খলা বজায় রাখে। এতে বিস্ময়ের কিছু নেই যে বিভিন্ন সরকার এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিবর্তন তত্ত্বের শিক্ষা নিষিদ্ধ বা সীমাবদ্ধ করেছে, সত্যের পরিবর্তে শৃঙ্খলা রক্ষায় অগ্রাধিকার দিয়েছে। একটি সংশ্লিষ্ট সমস্যা হলো, একটা তথ্য নেটওয়ার্ক মানুষকে সত্যের অনুসন্ধান করতে অনুমতি দিতে পারে, এমনকি উৎসাহিত করতে পারে, কিন্তু তা নির্দিষ্ট ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখে, যা সমাজের শৃঙ্খলাকে অক্ষুণ্ণ রেখে শক্তি বৃদ্ধি করে। এর ফলাফল হতে পারে একটি অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক, কিন্তু যার মধ্যে প্রজ্ঞার অভাব রয়েছে। উদাহরণস্বরূপ, নাজি জার্মানি বিশ্বের শীর্ষস্থানীয় অনেক বিশেষজ্ঞকে রসায়ন, অপটিক্স, প্রকৌশল এবং রকেট বিজ্ঞান ক্ষেত্রে উৎসাহিত করেছিল। অনেকাংশেই নাৎসি রকেট বিজ্ঞানী পরবর্তীকালে আমেরিকানদের চাঁদে নিয়ে গিয়েছিল। এই বৈজ্ঞানিক উৎকর্ষতা নাৎসিদের একটা অত্যন্ত শক্তিশালী যুদ্ধ যন্ত্র গড়ে তুলতে সহায়তা করেছিল, যা পরে একটি উন্মাদ এবং হত্যাযজ্ঞপূর্ণ পৌরাণিক কাহিনীর সেবা করতে ব্যবহৃত হয়েছিল। নাৎসি শাসনের অধীনে জার্মানদের রকেট বিজ্ঞান বিকাশে উৎসাহিত করা হয়েছিল, তবে তাদের জীববিদ্যা এবং ইতিহাসের বর্ণবাদী তত্ত্বগুলোকে প্রশ্ন করার স্বাধীনতা দেয়া হয়নি। এ কারণেই মানব তথ্য নেটওয়ার্কের ইতিহাসকে শুধু একটি বিজয়ী অগ্রযাত্রা হিসেবে বিবেচনা করা যায় না। যদিও প্রজন্মের পর প্রজন্ম ধরে মানব নেটওয়ার্কগুলো ক্রমবর্ধমান শক্তিশালী হয়েছে, তা অপরিহার্যভাবে বুদ্ধিমত্তায় উন্নতি করেনি। যদি কোনো নেটওয়ার্ক শৃঙ্খলাকে সত্যের উপরে স্থান দেয়, তবে তা শক্তিশালী হতে পারে, কিন্তু সেই শক্তির ভুল ব্যবহার হতে পারে। এটি কোনো ধারাবাহিক অগ্রগতির যাত্রা নয়, বরং মানব তথ্য নেটওয়ার্কের ইতিহাস হল সত্য ও শৃঙ্খলার মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা, একটা কঠিন পরীক্ষার মতো। একবিংশ শতাব্দীতে এসে আমরা আমাদের পাথর যুগের পূর্বপুরুষদের তুলনায় এই ভারসাম্য খোঁজার ক্ষেত্রে খুব বেশি উন্নতি করতে পারিনি। গুগল এবং ফেসবুকের মতো কর্পোরেশনগুলোর মিশন বিবৃতির বিপরীতে শুধু আমাদের তথ্য প্রযুক্তির গতি ও দক্ষতা বৃদ্ধি করা, দুনিয়াটাকে অপরিহার্যভাবে ভালো করে তোলা না, বরং সত্য এবং শৃঙ্খলার মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তোলে। কাহিনীর উদ্ভাবন আমাদের এই শিক্ষাটি হাজার হাজার বছর আগেই শিখিয়েছে, আর এই একই শিক্ষাটি আবারও শেখানো হয়েছিল যখন মানুষ তাদের দ্বিতীয় মহান তথ্য প্রযুক্তি উদ্ভাবন করেছিল, লিখিত দলিল।